সন্দীপবাবু তার স্ত্রী মালিনী দেবী, ছেলে পীযূষ, বৌমা রীনা এবং নাতি নাতনি বরুণ ও ছবির সঙ্গে মোহননগরে বসবাস করতেন। আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই সন্দীপবাবু অফিস থেকে বাড়ি ফেরার পথে কিছু তেলে ভাজা কিনে বাড়ি ফেরেন এবং বলেন, বৌমা, ও বৌমা, এই দেখো আমি গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি আর আলু চপও এনেছি। চলো চটপট সকলকে দিয়ে দাও, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। দাদু দাদু, চিকেন পকোড়া আনোনি? আমার তো চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে। দিদি ভাই, চিকেন পকোড়া তো শেষ হয়ে গিয়েছিল, তুমি এগুলো খাও, এগুলো খুব ভালো খেতে। না, আমি এইসব খাই না। আমার চিকেন পকোড়া খেতেই খুব ভালো লাগে। আমি কিচ্ছু জানি না, আমি চিকেন পকোড়াই খাবো। তুমি তো জানো বাচ্চা দুটো এইসব সবজির পকোড়া খায় না। তুমি তো ওদের জন্য 2 পিস করে চিকেন পকোড়াই আনতে পারতে গো। আরে বাবা, এই বৃষ্টির মৌসুমে কি এসব সহজে পাওয়া যায় নাকি? বাজার সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে যায়, তাই আমি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তো এগুলো পেলাম। আমি নিয়ে নেওয়ার পর তো আর কিছুই ছিল না। আমি কিচ্ছু জানি না, আমাকে এক্ষুনি চিকেন পকোড়া এনে দাও। আমি কিচ্ছু জানি না, ব্যাস আমি চিকেন পকোড়া খাবো। এই বলে ছবি কান্নাকাটি শুরু করে। তখন মালিনী দেবী তার বৌমাকে বলেন, বৌমা, দেখো না মেয়েটা কেমন কান্নাকাটি করছে। বাড়িতে তো চিকেন রয়েছে, ওকে একটু পকোড়া করে দাও। কিন্তু মা, বাবা তো এত কিছু এনেছে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। তুমি কি মনে করেছো তোমার বাবা এগুলো নষ্ট হতে দেবেন? এসব উনি একাই খেয়ে নেবেন। হ্যাঁ গো মা, এগুলো তো আমি এমনিই খেয়ে নেবো, তুমি এদের জন্য চিকেন পকোড়া করে দাও। রিনার কিছুই বলে না। এরপর সে চিকেন পকোড়া তৈরি করে এনে তার ছেলে মেয়েদেরকে দেয়। মা, বাবা, আপনারাও একটা করে চিকেন পকোড়া খান না। তা দিচ্ছ যখন তোমার বাবাকে 2টো দাও, উনি এসব পছন্দ করেন। আমাকে 1 পিস দিলেই হবে। মা, বাবা তো এতগুলো তেলে ভাজা খেলো, এখন একটাই দিই। এত কিছু একসঙ্গে খেলে শরীর খারাপ হবে। হা হা হা, বৌমা এগুলো আমার অভ্যাস আছে। ছোটবেলায় আমি তেলে ভাজা অনেক খেতাম, এখনো শরীরের যা জোর আছে তেলে ভাজা খেয়ে সারা রাতটাই কাটিয়ে দিতে পারবো। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, নিয়ে যাও। এরপর সন্দীপবাবু এক এক করে প্রায় 6-7টা চিকেন পকোড়া খেয়ে নেন। মালিনী দেবীও 4-5টা চিকেন পকোড়া খান। খেয়ে দিয়ে তারা বলেন, তুমি তো দুর্দান্ত পকোড়া বানিয়েছো। এত বছর এ বাড়িতে বিয়ে করে এসেছো, কিন্তু একবারও তোমার হাতে পকোড়া খাইনি। সেই তো, আগে জানলে তোমার হাতেরই পকোড়া খেতাম, বাইরে থেকে তেলে ভাজা আনাতাম না। শ্বশুর শাশুড়ির এই প্রশংসা রিনার খুবই ভালো লাগে এবং সে হাসতে হাসতে বলে, আচ্ছা ঠিক আছে, আর বাইরের খেতে হবে না, আমি এবার বাড়িতে তৈরি করে দেব। পরের দিন বিকেল বেলা রিনা পকোড়া তৈরি করতে বসে। এদিকে মালিনী দেবী বলেন, বৌমা, ও বৌমা, বলি পকোড়া আর কতক্ষণ সময় লাগবে? তোমার বাবা তো একেবারে অস্থির হয়ে পড়েছে। এই যে মা, আর একটু বাকি আছে, হয়ে এসেছে। এরপর রিনা সেই পকোড়াগুলোকে নিয়ে তার শ্বশুর মশাইয়ের কাছে যায় আর বলে, বাবা, প্রথমবারে এতটাই হয়েছে, আপনারা খান, আমি এক্ষুনি আবার ভেজে দিচ্ছি। বৌমা, আমার জন্য একটু কম ঝালওয়ালা পকোড়া করো, এত ঝাল আবার আমার সহ্য হয় না। এমন সময় পীযূষ বাড়ি ফিরে এলে রিনা পীযূষকে বলে, আরে বাহ, আজকে তো দেখছি খুব ভালো খাবার দাবার হয়েছে, এত সুন্দর গন্ধ। ও আচ্ছা, বাড়িতে পকোড়া ভাজা হচ্ছে। দাও দাও দেখি, আমাকেও 1 প্লেট দাও তো। এই যে, তুমি হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য গরম গরম পকোড়া নিয়ে আসছি। এরপর রিনা রান্নাঘরে গিয়ে আবার পকোড়া ভাজতে শুরু করে। সে যতই পকোড়া ভাজছিল, এদিকে সবাই ততই খাচ্ছিল। খানিকক্ষণ পর বাড়িতে থাকা সমস্ত বেসন শেষ হয়ে যায়। ওদিকে পীযূষ চেঁচিয়ে বলে, আরে বাবা, তাড়াতাড়ি দাও না, সঙ্গে একটু গরম চা এনে দাও, আজকে পুরো জমিয়ে খাবো। তখন থেকে 1 কেজি বেসনের পকোড়া শেষ হয়ে গেল। বাড়িতে তো আর বেসন নেই, আজ আর খেতে হবে না। এ কি, তুমি আগে থেকে বেসন আনিয়ে রাখতে পারোনি? এভাবে তো পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ঠিক আছে, কাল সকাল সকাল আনিয়ে নেবে, এমনিতে কালকে রবিবার আছে, কালকে জমিয়ে খাওয়া হবে। এভাবেই সেদিনকার মতো পকোড়া খাওয়া শেষ হয়। পরের দিন সকালবেলা রিনা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সবার জন্য রুটি আলুর দম তৈরি করে। খাবার টেবিলে খেতে বসে এসব দেখে পীযূষ বলে, এ কি, আজকে তো পকোড়া হওয়ার কথা ছিল, এসব কেন এনেছো? হ্যাঁ বৌমা, কালকে তো পীযূষ বলেই দিল যে আজকে আমরা পকোড়া খাবো। কিন্তু এখন তো 10টা বাজে, সকালবেলা কি কেউ পকোড়া খায়? বিকেলে করে দেব। বৌমা, তুমি এখনই করে দাও, ওদের যখন আজ খেতে মন চাইছে
আর দেরি করো না। মা, আমার জন্য আজকে একটু বেশি করে করবে। কালকে তো ভাই আমার প্লেট থেকে সব নিয়ে নিয়েছিল। আজকে ওদের আলাদা প্লেটে দেবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমরা নিজেরা নিজেদের প্লেটে খাবে, আর কেউ ঝামেলা করবে না, ঠিক আছে? এরপর রিনা রান্নাঘরে চলে যায় আর মনে মনে বলে, এদের কি হয়েছে কে জানে, কালকে এত পকোড়া খেলো তাও এদের মন ভরেনি, আবার সবার জন্য আলাদা আলাদা। দূর, এসব ভালো লাগে? এত কষ্ট করে রান্না করলাম, কেউ সেই খাবারগুলোকেই খাবে না। এখন কিছু বলতে গেলে উল্টে আমাকেই বুঝিয়ে দেবে। এরপর রিনা পকোড়া তৈরি করতে থাকে। রিনার পকোড়া খেয়ে সবাই খুব নাম করে। ছবি বলে, মা, আমার পকোড়াগুলো একটু লম্বা লম্বা করো না, সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো যেন হয়। এক থাপ্পড় মারবো জানো, একেবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভূত মাথা থেকে নামিয়ে দেবো। যা পাচ্ছিস চুপ করে খা। আরে বৌমা, কি হলো? ওকে ওরকম বকছো কেন? আমার নাতনি একটু ওরকম পকোড়া খেতে চাইছে, ওকে করে দাও না গো। মালিনী দেবী তার শাশুড়ির মুখের উপরে আর কিছুই বলতে পারে না। এরপর সে নিজের মনে মনে বলে, বাচ্চারা চাইছে, তার সঙ্গে তো বড়দেরও ঝোঁক কম নয়। তখন থেকে আমাকে কি পেয়েছে কে জানে। সবাই উঠে যাবার পর রিনা রুটি আলুর দম নিয়ে খেতে বসে। এতগুলো রুটি আলুর দম রয়ে গেল, কেউ একবারে ছুঁয়েও দেখলো না। এগুলো আমাকে একাকেই খেতে হবে। বাচ্চাগুলো বড়দের সাথে এরকম খাবার খাচ্ছে, বারণ করলে আমিই ভুল প্রমাণ হব। পরের দিন সকাল সকাল প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। রিনা তখনও ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ছাড়ার সে বলে, 7টা বেজে গেছে, আকাশ অন্ধকার বলে না বোঝা যাচ্ছে না। চলো উঠে পড়ো এবার, অফিস যেতে দেরি হয়ে যাবে না হলে। অফিস? আজকে আমি অফিস যাব না। এরকম ওয়েদারে কেউ বাড়ি থেকে বেরোয় নাকি? এইরকম ওয়েদারে গরম গরম চা আর পকোড়া আর একটা ভালো সিনেমা, পুরো জমে যাবে। আবার পকোড়া? এই কদিন ধরে তোমার শুধু পকোড়াই খাচ্ছ। শোনো, আজ আর পকোড়া খেতে হবে না। এত তেলের জিনিস কেউ রোজ রোজ খায়? ওয়েদারটা একবার দেখেছো? এই ওয়েদারে পকোড়া না হলে চলে? ঠিক এমন সময় মালিনী দেবী তার ঘরের পাশ থেকে পকোড়ার কথা শুনে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন আর বলেন, বৌমা, তুমি যদি পকোড়া করো তাহলে কিন্তু আজকে হিঞ্চের পকোড়া করো। ছোটবেলায় খুব খেতাম জানো, তোমার বাবাও বলছিল আজকে হিঞ্চের পকোড়া খাবে। আবার সকাল সকাল রিনা পকোড়া করতে বসে পড়ে এবং মনে মনে বলে, এসব কি হচ্ছে কে জানে। সকাল হলেই এই বাড়িতে পকোড়া তৈরি করা ধুম শুরু হয়ে যায়। কি করে এরা রোজ রোজ একই খাবার খেতে পারে কে জানে। আর এত পকোড়া খাওয়া তো ঠিক নয়, এগুলো তেলের জিনিস। ঘুম থেকে উঠে কোথায় ভালো ভালো খাবার দাবার খাবে তা নয়, রোজ পকোড়া। এমন সময় রিনার বান্ধবী সুমিতা তাকে ফোন করে। কিরে রিনা, কেমন আছিস? ওয়েদার দেখেছিস? একেবারে গরম গরম পকোড়া খাওয়ার ওয়েদার। উফ বাবা, আবার সেই পকোড়া? তুই কি আমাকে এই জন্যই ফোন করেছিলিস? আমার না আর এই শব্দটা শুনতে ভালো লাগছে না। এই কেন রে, কি হয়েছে? আমি তো সকাল সকাল পকোড়া ভাজতে বসেছিলাম, ভাবলাম তোকে একবার ফোন করে জিজ্ঞাসা করি তোদের আজ কি রান্না হবে। আজ নয়, আমাদের বাড়িতে আজ 1 সপ্তাহ ধরে এই পকোড়ার কীর্তি চলছে। রোজ সকালে সকলে পকোড়া খাবে। এরা তো আমাকে চপ দোকানি ভেবে নিয়েছে। আমি তো সারা দিন বসে বসে পকোড়া ভাজছি। এবার তো মনে হচ্ছে আমাকে পকোড়া শ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাহলে তো খুব ভালোই হবে রে। তোর কথা শুনে মনে হচ্ছে তোর তো অবস্থা খুবই খারাপ। ও হ্যালো, খারাপ না, করুণ অবস্থা। দেখ না, এখন তো এমন মনে হয় যেন আমি স্বপ্নতেও পকোড়া দেখছি। এরা সব সময় খালি পকোড়া খাচ্ছে জানিস। ওয়েদার ভালো থাকলে পকোড়া, ওয়েদার খারাপ থাকলে পকোড়া, মন ভালো থাকলে পকোড়া, মন খারাপ হলে পকোড়া, মুড অফ হলে পকোড়া। এরা তো পকোড়া ছাড়া কিছু বোঝেই না। আমার তো খুব ভয় হচ্ছে, এত তেলের জিনিস খেলে ওদের শরীরটা না খারাপ হয়ে বসে। এটা তো তুই ঠিকই বলেছিস, রোজ রোজ এত তেলের জিনিস খাওয়া উচিত নয়। তুই ওদেরকে বোঝা। আরে বন্ধু, হেড অফিসেই গন্ডগোল, ওখান থেকেই তো ইনফরমেশনটা নিচে আসছে। ওরাই তো এইসব ঝামেলাটা শুরু করছে জানিস। সারাদিন সবকিছু রান্নাও হচ্ছে, তার সঙ্গে 4 বার পকোড়া হচ্ছে। আরে সারাদিন কি আমি রান্নাঘরেই কাটাবো নাকি? এই ভাজা তেলের গন্ধেতে না আমার বমি চলে আসছে। এসব কে বুঝবে বলতো? তাহলে তুই এক কাজ কর, তুই ভাত রুটি বানানোটা বন্ধ করে দে, ফ্রিজে সবজি কেটে রেখে দিবি, যখন যে বলবে তখন একটু গরম গরম ভেজে দিবি। সুমিতার কথা শুনে রিনার আইডিয়াটা বেশ ভালোই লাগে। এরপর সে তাই করত। সে সবজি কেটে ফ্রিজে রেখে দিত, আর যে যখন পকোড়া খেতে চাইতো তখনই সে গরম গরম পকোড়া ভেজে দিত। এতে করে তার শ্বশুর বাড়ির লোকেরা রাগ করে তো দূরের কথা, তারা বেশ আনন্দিত হয় এবং মজা করে পকোড়া খেতে শুরু করে। একদিন রাত 2টোর সময় রিনা ঘুমিয়ে ঘুমিয়ে বলে, পকোড়া নিয়ে যাও, পকোড়া, গরম গরম পকোড়া, 10 টাকায় 4টে, গরম গরম পকোড়া, সেল সেল সেল, পকোড়া সেল,
তাড়াতাড়ি পকোড়া নিয়ে চলে যাও, সেল আর পাবে না। রিনা, রিনা, কি হলো? তুমি এভাবে ভুলভাল বকছো কেন? আরে তুমি কি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে পকোড়া বিক্রি করছো নাকি? তোমরা সারাদিন এত পকোড়া খেলে আমার মাথায় তো এটাই ঘুরবে নাকি? এবার উঠে পড়ো, তোমার স্বপ্নের কথা শুনে আমার পকোড়া খেতে ইচ্ছা করছে। এক প্লেট তাড়াতাড়ি ভেজে দাও প্লিজ, না করো না যেন। রিনা অবাক হয়ে পীয়ূষের দিকে তাকিয়ে থাকে। এবার বাধ্য হয়ে সে রান্নাঘরে যায় এবং পকোড়া ভাজতে শুরু করে। পকোড়া খেতে খেতে পীয়ূষ বলে, কালকে আমার বন্ধুদের জন্য একটু বেশি করে পকোড়া ভেজে দিও তো। ওরা তোমার পকোড়ার নাম শুনে সবাই আমাকে চেপে ধরেছে, পকোড়া খাওয়াতেই হবে, না হলে ছাড়বে না। রিনার কোনো উত্তর না দিয়েই বিছানাতে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে তার শ্বশুরমশাই বলেন, বৌমা, ও বৌমা, কোথায় গেলে? কি হয়েছে বাবা, ডাকছেন কেন? পকোড়া খাবেন নাকি? আরে সে তো খাবোই, কিন্তু আজকে তোমাকে অন্য কারণে ডাকছি। বাইরে গিয়ে দেখো তোমার জন্য কি এনেছি। মানে আমার জন্য কোনো উপহার আছে নাকি? কি আছে নিজের চোখে গিয়ে দেখো। বাবা নিশ্চয়ই আমার জন্য কার এনেছে। কবে থেকে তো কারের কথা বলছিলাম। বাবা আমার পকোড়াকে আমাকে কার গিফট করছে। আমি তাহলে রোজ রোজ এরকম পকোড়া বানাবো আর গিফট পাবো। যাক, এবার আর আমার কোনো রাগ নেই। আমি গিয়ে দেখি গাড়িটা কেমন হয়েছে। এই বলে রিনা আনন্দে লাফাতে লাফাতে বাইরে যায় এবং বাইরে গিয়ে দেখে ডবল ডোরের একটা ফ্রিজ দাঁড় করানো আছে, যা দেখে রিনা অবাক হয়ে বলে, এ কি ফ্রিজ? কিন্তু আমাদের তো ফ্রিজ আছে, আবার নতুন ফ্রিজ কেন? দরকার নেই মানে? তোমার বাবা বিশেষ করে তোমার প্রয়োজনের কথা মাথায় রেখে এই ফ্রিজ অর্ডার দিয়ে আনিয়েছেন। আমার প্রয়োজনের কথা মাথায় রেখে মানে? আমরা সবাই যখন তখন তোমাকে পকোড়ার কথা বলি, তোমার তাতে খুব কষ্ট হয়। ওই জন্য পকোড়াগুলোকে আধ ভাজা করে ফ্রিজে রেখে দেবে। তারপর যখন যে খেতে চাইবে অমনি গরম গরম করে দিয়ে দেবে। শাশুড়ির কথা শুনে রিনার মাথা ঘোরা শুরু হয়ে যায়। এদিকে সবাই খুশি ছিল, কিন্তু রিনার মনে আতঙ্ক দেখা দেয়। রিনা তার শাশুড়ির কথা অনুযায়ী চলতে থাকে এবং টানা 8 দিন ধরে সবাই সেই পকোড়া খায়। কিন্তু হঠাৎ করে সবার ফুড পয়জন হয়ে যায়। ডক্টর এসে বলেন, এনাদের খাবারে কোনো সমস্যা হয়েছে নাকি? এতগুলো মেম্বারের একসঙ্গে ফুড পয়জন, এই সমস্যা সারতে সময় লাগবে। এনাদের সকলের এখন বছরখানেক তেলের জিনিস খাওয়া যাবে না, একেবারে সাদামাটা খাবার খেতে হবে, কারণ সকলেরই লিভারের সমস্যা হয়েছে। ডাক্তার চলে যাবার পর রিনা খুব কঠোর দৃষ্টিতে সবার দিকে তাকায়। এরপর সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং রিনার কাছে ক্ষমা চায়। এরপর থেকে সকলেই রিনার কথা মেনে গুনে চলতো। রিনা তাদেরকে যা করে দিত সকলেই চুপচাপ সেই খাবার খেয়ে নিত। এভাবেই পরিবারের সবার জ্ঞান শিক্ষা হয়। কলকাতার শহরের বস্তিতে মনোরমা দেবী তার 2 মেয়ে বাবলি ও শিল্পাকে নিয়ে দারিদ্রতার মধ্যে দিয়েই বাস করছিল। কয়েক বছর আগে মনোরমা দেবীর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে তাদের সংসারে অভাব-অনটন নেমে আসে। ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে ও সংসারের অভাব-অনটন মেটাতে মনোরমা কলকাতার বাজারে সবজি বিক্রি করতে শুরু করেছিল। এই সবজি আছে, সবজি, কাঁচা কাঁচা টাটকা সবজি। এই যে দাদা, সবজি নিয়ে যান, গ্রাম থেকে আনা দেশি সবজি। ও দিদি, আমাকে একটি ফুলকপি ও 200 গ্রাম মটরশুঁটি দিন তো। আর হ্যাঁ, অল্প করে পালং শাকও দিয়ে দেবেন। কিন্তু দাদা, এত অল্প পালং শাক নিয়ে কি করবেন? হাঁড়িতে দিলে তো খুঁজেই পাওয়া যাবে না। বেশি করে নিয়ে যান, অল্প দামেই তো রেখেছি, আর অসুবিধা থাকলে কাল টাকা দিয়ে যাবেন। আরে না না, সেটা ব্যাপার নয়। আসলে মেঘলা আকাশ তো, আর বর্ষায় ঠান্ডা আবহাওয়া, তাই গিন্নি বললো আজ খিচুড়ি রান্না হবে। এখন তো তুমি বুঝতেই পারছো এত কম কম কেন নিচ্ছি। ও আচ্ছা, এবারে বুঝেছি। তা আমিও মাঝে মাঝে সবজি বেঁচে গেলে বাড়ি নিয়ে গিয়ে খিচুড়ি বানিয়ে নিই। আর জানেন তো, আমিও খিচুড়ি খেতে খুব পছন্দ করি। ঠিক আছে দিদি, আমি অবশ্যই একদিন আপনার বাড়িতে খিচুড়ি খেতে আসবো। এখন আসছি, না তো দেরি হলে আবার বৃষ্টি চলে আসবে, তখন বাড়ি যেতেই পারবো না। এভাবেই কেনাকাটা সম্পূর্ণ করার পর লোকটি খুশি মনে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে মনোরমা দেবীর খরিদ্দার বাড়তেই থাকে। আসলে মনোরমা দেবীর মিষ্টি ব্যবহার সকলের মন জয় করে নিত, তাই কেউ সবজি কিনতে এলে তার কাছে ছাড়া অন্য জায়গায় সবজিই নিত না। আর এটা দেখে সে বেশ আনন্দিতও ছিল। এমনই একদিন সকালে মনোরমা দেবী সবজি বিক্রি করার জন্য বের হয়। তাকে দেখে তার প্রতিবেশী লীনা দেবী বলে, এই তুমি শুনছো?
ওই আমাদের পাশের বাড়ির মনোরমা গো, যে কিনা কয়েকদিন আগে ভিখারি ছিল, দুবেলা ভালোভাবে খেতেও পেত না, এখন সবজি বিক্রি করে বেশ ভালো টাকা উপার্জন করছে। আমার তো এগুলো দেখে রাগ হচ্ছে। কেন, এতে তোমার রাগ করার কি আছে? ওপরওয়ালার কৃপায় আমাদের এই ছোট চায়ের দোকান থেকে যা উপার্জন হয় তা দিয়ে তো আমাদের সংসার বেশ ভালোভাবেই চলে যায়। দূর, তুমি বোঝো না তাই তোমার দোকান দিনের পর দিন ছোটই হয়ে যাচ্ছে। এদিকে লোক খিচুড়ির গল্প করে সবজি বিক্রি করছে, আর এর যা হচ্ছে তাতেই চলে যাবে। ভারী একেবারে গান্ধীবাদী এসে গিয়েছে। এই বলে লীনা দেবী তার স্বামী পরেশবাবুকে মনোরমা দেবীর খরিদ্দারের সঙ্গে হওয়া কথোপকথন বলতে থাকে। সবকিছু শোনার পর পরেশবাবু বলে, ওহ লীনা, তোমাকে কিভাবে বোঝাবো কি জানি। ও হয়তো ভালো খিচুড়ি বানাতে পারে তাই বলেছে, আর তুমি তো ভালো খিচুড়ি বানাতেও পারো না, তার লোককে কি গল্প শোনাবে শুনি? তুমি চুপ করো তো, তোমাকে বলাই আমার ভুল হয়েছে। কাল থেকে তুমি দেখবে আমায় খিচুড়ির গল্প শোনাতেই হবে না। আসলে লীনা দেবী ছিল মনোরমা দেবীর প্রতিবেশী, আর তারা একই বস্তিতে বাস করত। লীনা দেবীর স্বভাবে হিংসুটে ও অল্প বুদ্ধি সম্পন্ন ছিল, এবং সে চিরকালই মনোরমা দেবীকে হিংসা করে এসেছে। তাই মনোরমা দেবীর দেখা দেখি পরের দিন থেকে সেও সবজি বিক্রি করতে শুরু করে। কিন্তু লীনা দেবী খুবই অল্প দামে সবজি বিক্রি করছিল। তাকে এরকম করতে দেখে মনোরমা দেবী মনে মনে ভাবে, এ বাবা এত কম দামে লস করে বিক্রি করছে, এভাবে করলে ব্যবসা কিভাবে চালাবে? যাই হোক, হয়তো প্রথমবার এসেছে, কিছু জানে না, তাই এরকম করছে। আমি বরং একবার গিয়ে বলি, সবজি নিয়ে যাও, সবজি বাজারে সব থেকে কম দামে, যেটা কেউ দিতে পারবে না। হ্যাঁ 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 দিদি, তুমি ঠিকই বলেছ, কিন্তু এত কম দামে দিলে যে তোমার লস হয়ে যাবে। তুমি সবার মতো ঠিকঠাক দামে বিক্রি করো। এই যা, আমাকে জ্ঞান দিতে আসতে হবে না। কি দামে বিক্রি করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। আর শোন, আমি কম দামে দিচ্ছি শুধুমাত্র তোকে এখান থেকে তোলার জন্য, বুঝেছিস? এভাবেই বলে লীনা দেবী তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন তারা আবারও সবজি বিক্রি করতে যায়, কিন্তু কম দামে সবজি পেয়ে মনোরমা দেবীর কাছ থেকে আর কেউ সবজি কিনতো না। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। এক তো বর্ষার সময়, তার উপরে প্রতিদিন সবজি বেঁচে যেত। এই পরিস্থিতিতে মনোরমা দেবীর পক্ষে সবজি বিক্রি করা বেশ অসাধ্যকর হয়ে উঠেছিল। এমনই একদিন সকালে মনোরমা দেবী নিজের ঘরে বসে থাকলে, না রে মা, এই বৃষ্টিতে এমনিতেও সেভাবে কোনো সবজি বিক্রি হয় না, তার উপরে কেনা টাকার থেকেও কম দামে সবজি বিক্রি করতে হয়। এই কয়েকটি মাত্র সবজি পড়ে আছে, তাই আমি ভাবছি আর সবজি বিক্রি করব না। কিন্তু মা, তুমি না সবজি বিক্রি করলে আমরা খাবো কি? সে আমি জানি না রে মা, তবে যা চাল ডাল আছে আজকের দিনটা চলে যাবে, কাল থেকে কি হবে সেটা ঈশ্বরই জানেন। বাবলির বয়স কম হলেও সে বেশ বুঝদার ছিল, তাই মায়ের দুঃখে সেও দুঃখিত হয়ে পড়ে। তখন মনোরমা দেবীর ছোট মেয়ে অর্থাৎ শিল্পা সেখানে আসে, ও সে কিছু না জেনে বুঝেই বলে, মা, আজ আমরা খিচুড়ি খাবো। শুনেছি বর্ষায় নাকি সবাই খিচুড়ি রান্না করে খায়। মা, আমাদেরও আজ খিচুড়ি রান্না করো না। হ্যাঁ মা, বোন ঠিকই বলেছে, আমারও খিচুড়ি খেতে খুব মন যাচ্ছে। আজ আমাদের খিচুড়ি রান্না করো না। হ্যাঁ, সেটা ছাড়া আর কোনো উপায়ও তো নেই। বাড়িতে কিছুই নেই, শুধু একটু চাল আর এই আনাজ কটা পড়ে আছে। এগুলো দিয়ে খিচুড়ি ছাড়া আর অন্য কোনো তরকারিও হবে না। এভাবেই মনে করতে করতে মনোরমা দেবী খিচুড়ি রান্না করতে শুরু করে। মনোরমা দেবী গ্রামের মেয়ে হওয়ায় বাঙালি রান্না বান্নায় বেশ পারদর্শী ছিল, আর তাই সে কিছুক্ষণের মধ্যে খুবই সুস্বাদু খিচুড়ি রান্না করে ফেলে। এরপর যখন তারা সবাই একসাথে খেতে বসে, তখন নিজের হাতে তৈরি খিচুড়ি খেয়ে মনোরমা দেবীর খুবই ভালো লাগে। ও সে মনে মনে ভাবে, বাহ, খিচুড়ি তো বেশ ভালোই হয়েছে, এত সুস্বাদু হয়েছে যে কারোরই পছন্দ হবে। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, আমি সবজি বিক্রি না করে খিচুড়ি বিক্রি করতে শুরু করি। আর এমনিতেও বর্ষায় বাঙালিদের খিচুড়ি ফেভারিট। এভাবেই মনোরমা দেবী আর ৭-৫ না ভেবে সত্যি সত্যি খিচুড়ির দোকান খুলে ফেলে। মনোরমা দেবীর সুস্বাদু খিচুড়ির নাম ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। মনোরমা দেবীর সফলতা দেখে লীনা দেবী হিংসায় জ্বলে ওঠে। লীনা দেবী আবারও একইভাবে মনোরমা দেবীর দেখা দেখি খিচুড়ির দোকান করে, কিন্তু লীনা দেবী রান্নায় সেভাবে পারদর্শী না হওয়ায় তার তৈরি খিচুড়ি ভালো বিক্রি হতো না। তখন, আমার দোকানে কেউ আসে না তাতে কি হয়েছে,
আজ আমি সমরেশ বাবুকে ডেকেছি। আজ থেকে উনি আমার দোকানে সমস্ত খিচুড়ি কিনে নেবেন, আর আমার খিচুড়ির নাম ছড়িয়ে পড়বে, যার পর থেকে সবাই আমার দোকানে আসতে শুরু করবে। হ্যাঁ মনোরমা, আমি তোমাকে কখনোই বড় হতে দেব না। লীনা দেবী ঠিকই বলছিল। আসলে সে সত্যি সত্যি একটি 5 স্টার হোটেলের মালিক সমরেশ বাবুকে ডেকেছিলেন। এরপর সমরেশ বাবু সেখানে এলে, এই যে, আপনি মনোরমা দেবী নাকি? আজ্ঞে না, তবে আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি যে খবরের কাগজে অ্যাড দিয়েছিলেন যে আপনার হোটেলে বাঙালি স্পেশাল খিচুড়ি লাগবে, আমার তৈরি খিচুড়ি খেয়ে দেখুন, আপনার খুব ভালো লাগবে। আর আমাদের এখানে তো আমার খিচুড়িই বিখ্যাত। কিন্তু ম্যাডাম, আমি তো আপনার দোকানের নাম কখনোই শুনিনি। আমি শুনেছি এখানে মনোরমার খিচুড়ি বিখ্যাত। ওই যে সামনের দোকানটি দেখা যাচ্ছে, ওটাই মনোরমা দেবীর দোকান নাকি? এই বলে সমরেশ বাবু মনোরমা দেবীর দোকানে চলে যায়। সেখানে গিয়ে বলে, ম্যাডাম, আপনি কি মনোরমা দেবী? মানে আমি ফুড স্টার হোটেলের মালিক। আমি চাই আমার হোটেলে খাদ্য তালিকায় বৈদেশিক খাবারের পাশাপাশি কয়েকটি বাঙালি খাবারও পাওয়া যাক। আর আমি আপনার খিচুড়ির কথা অনেকবারই শুনেছি, তাই আজ এখানে আসলাম। হ্যাঁ, কিন্তু আমি তো এ বিষয়ে কিছুই জানি না, আর আপনার কেমন খিচুড়ি লাগবে সেটাও আমার অজানা। আরে সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমায় 1 প্লেট খেতে দিন, খেয়ে ভালো লাগলেই হলো। এটা শোনার পর মনোরমা দেবী তাকে 1 প্লেট খিচুড়ি খেতে দেয়, যেটা খেয়ে সমরেশ বাবুর খুবই ভালো লাগে। ও সে তখন তাকে তার 5 স্টার হোটেলের খিচুড়ি তৈরি করার জন্য বলে। এটা শুনে মনোরমা রাজি হয়ে যায় ও সে সেদিনের পর থেকে সমরেশ বাবুর হোটেলে খিচুড়ি রান্না করতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যেই মনোরমা দেবীর অবস্থার পরিবর্তন ঘটে। এখন তাদের আর কোনোই অভাব ছিল না। এভাবেই মনোরমা দেবী হাসি খুশিতে ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।